নমস্কার, আপনাদের সঙ্গে আমি মীনাক্ষী। শুরু করছি ইন্ডিয়ান প্রাইম টাইমের নিউজ বুলেটিন। শুরুতেই দেখে নিচ্ছি আজকে হেডলাইন্স। এবার উত্তরপ্রদেশে অযোধ্যার রাম মন্দিরে ধ্বজা উত্তোলন করলেন স্বয়ং প্রধানমন্ত্রী। হিন্দি না জানায় রোগীর পরিবার শিলিগুড়ি জেলা হাসপাতালে ফার্মাসিস্টের কাছ থেকে ওষুধের বদলে পেলেন চরম অপমান। এসআইআর নিয়ে জলপাইগুড়িতে 12 জুলাই কমিটি জেলাশাসকের দপ্তরে গিয়ে এটি স্মারকলিপি জমা করলেন। বিজেপি এসআইআর এর নামে এনআরসি করার চক্রান্ত করছে বলে উত্তর 24 পরগনার বনগাঁর সভা থেকে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী। কোচবিহারে বিজেপির বিএলএ 2 কে জুতোর মালা পরানোর অভিযোগ উঠল টিএমসির বিরুদ্ধে। রাজগঞ্জে বিডিও অফিসের পেছন থেকে উদ্ধার একাধিক ভোটার কার্ড। অবশেষে অযোধ্যার রাম মন্দিরের ধ্বজা উত্তোলনের মাধ্যমে হাজার হাজার ক্ষতের নিরাময় ঘটল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কথায় এই পতাকা ভারতের সংস্কৃতি পুনরুজ্জীবনের প্রতীক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে রাম মন্দিরের গেরুয়া ধ্বজা উত্তোলন হলো। এই পতাকা উত্তোলন অনুষ্ঠানকে ঘিরে লক্ষ লক্ষ মানুষের সমাগম ছিল চোখে পড়ার মতো। পাশাপাশি 7,000 বিশিষ্ট অতিথিও উপস্থিত ছিলেন। এদিন নরেন্দ্র মোদীর বক্তৃতায় প্রথমেই উঠে আসে যে যজ্ঞের আগুন 500 বছর ধরে জ্বলছিল তা অবশেষে সম্পূর্ণ হলো। এছাড়া জানান এই গেরুয়া ধ্বজা শুধু একটা পতাকা নয়, এটা ভারতীয় সভ্যতারও প্রতীক। এর গেরুয়া রং সূর্যদেবের কথা বলে। ওম শব্দটি ও সঙ্গে থাকা কবিতার গাছ আসলে রামরাজ্যের প্রতীক। अब याद करिए, भारतीय नौसेना का ध्वज सदियों तक उस ध्वज पर ऐसे प्रतीक बने रहे जिनका हमारी सभ्यता, हमारी शक्ति, हमारी विरासत से कोई संबंध नहीं था। अब हमने नौसेना के ध्वज से गुलामी के हर प्रतीक को हटाया है। हमने छत्रपति शिवाजी महाराज की विरासत को स्थापित किया है। और ये सिर्फ एक डिजाइन में बदलाव नहीं हुआ, ये मानसिकता बदलने का क्षण था। ये वो घोषणा थी कि भारत अब अपनी शक्ति अपने प्रतीकों से परिभाषित करेगा। পাশাপাশি এদিন প্রধানমন্ত্রী বলেন, অযোধ্যা শহর ভারতের সাংস্কৃতিক চেতনার আরও একটি শীর্ষবিন্দুতে পরিণত হলো। সারা ভারত তথা বিশ্ব রামময় হয়ে উঠল। রামলালার প্রতিটি ভক্তের জন্য এই সময় অসীম তৃপ্তি। এই রাম রাজ্য এবার দেশের মধ্যে নজির তৈরি করবে। ইন্ডিয়ান প্রাইম টাইম, উত্তরপ্রদেশ। আইএসও সার্টিফাইড যুক্ত হুগলি সঞ্জীবনী হেলথ কেয়ার নার্সিং হোম চিকিৎসা ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে চলেছে। এই প্রতিষ্ঠান পেশেন্টদের জন্য স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধাও রেখেছে। এছাড়া আগামী দিনে এই নার্সিং হোম হুগলিবাসীর সুবিধার্থে তাদের আরো অনেক শাখা বাড়াতে চলেছে। জেলার মানুষের স্বার্থে মানুষকে সঠিক পরিষেবা দেওয়ার লক্ষ্যে শিয়াখালায় প্রতিষ্ঠিত হয়েছে সঞ্জীবনী হেলথ কেয়ার নার্সিং হোম। এখানে উন্নত পরিকাঠামোযুক্ত আইসিসিইউ, সিসিইউ ও এনআইসিইউর ব্যবস্থা রয়েছে। জেলা ছাড়াও জেলার বাইরে থেকেও এখানে পেশেন্টরা চিকিৎসার জন্য আসছেন। নমস্কার, আমি সঞ্জীবনী হেলথ কেয়ার নার্সিং হোমের ম্যানেজিং ডিরেক্টর শেখ গোলাম মোর্তাজা। আমার পাশে কাজী মোহাম্মদ হেদায়েতুল্লাহ, ডাইরেক্টর। স্যার, প্রথমে আমি আপনাদের কাছ থেকে জেনে নেব সঞ্জীবনী নার্সিং হোম প্রথম কবে থেকে শুরু হয়েছে? সঞ্জীবনী প্রথম স্টার্ট হয় 2013 সালে 15ই এপ্রিল। পয়লা বৈশাখ ছিল তখন। বাংলা সালটা ঠিক মনে নেই, ইংরেজি বলছি। যা প্রথম 10 বেড নিয়ে আমরা প্রথম স্টার্ট করেছিলাম। এই আমাদের পথ চলা তখন থেকে স্টার্ট হয়। স্যার, প্রথম কি উদ্দেশ্য নিয়ে আপনারা এই পথে এগোলেন? কারণ আমরা জানি যে হসপিটালে বা নার্সিং হোমে কোনো রকম যাত্রা শুরু করা মানে এটা সমাজ সেবামূলক কাজ।
তো আপনার মুখ থেকে শুনে নেব যে আপনারা কি উদ্দেশ্য নিয়ে প্রথমে এই পথে এগোলেন। হ্যাঁ, দেখুন বিষয়টা হচ্ছে আমরা দুজন যে পার্টনার আছি পাশাপাশি, আমাদের স্ব পেশায় আমরা নিযুক্ত আছি, আগে থেকেও ছিলাম। মূলত এটা সম্পূর্ণ পেশার উদ্দেশ্যে নয় এবং এটা ব্যবসায়িক উদ্দেশ্যও নয়। আমরা দেখেছিলাম যে কি এই গ্রামীণ এলাকায় এবং আমাদের যে এই হুগলি জেলার একটা প্রত্যন্ত গ্রাম এবং পাশাপাশি যে ফুরফুরা শরীফে বহু মানুষজন আসে, পশ্চিমবঙ্গের তীর্থযাত্রীরা আসেন, সেখানে তাদের চিকিৎসা অনেক সময় করা যায় না, হয়ে ওঠে না। এবং পাশাপাশি আশপাশের মানুষজন, গ্রামের মানুষজন যারা হচ্ছে সুচিকিৎসা পাওয়ার ক্ষেত্রে অনেকটাই অসুবিধার সম্মুখীন হন। সেই উদ্দেশ্য থেকেই আমরা ভেবেছিলাম যে কি আমরা অতি অল্প পরিসরে হলেও আমরা চেয়েছিলাম যে মানুষের যাতে চিকিৎসাটা অন্তত দেওয়া যেতে পারে। স্যার, এবার আমি আপনার কাছ থেকে জেনে নেব যে এখানে কি কি ধরনের ট্রিটমেন্ট করানো হচ্ছে। এখানে আমরা গাইনি ট্রিটমেন্ট, গাইনি, অর্থোপেডিক সার্জারি, ইউরো সার্জারি, জেনারেল সার্জারি, ল্যাপ্রোস্কোপিক সার্জারি, এছাড়া আমাদের এখানে যেগুলো হয় মেডিসিনের ট্রিটমেন্ট যেগুলো হয় আর কি, অনেক সময় মেডিসিনের পেশেন্ট হঠাৎ করে হার্ট অ্যাটাক হলো, এমআই পেশেন্ট, ঠিক আছে, তার সঙ্গে যেগুলো থাকে হেমারেজ সিবিএ, ইসকিমিক সিবিএ, মেডিসিনের যে কোনো পেশেন্টের চেস্ট ইনফেকশন, যে কোনো মেডিসিনের ট্রিটমেন্ট এখানে হয়। এছাড়া ক্যান্সারের সার্জারি হয়, আমাদের সব রকম সার্জারি এখানে হয়। ক্যাথল্যাব ছাড়া সব ট্রিটমেন্টই আপনি এখানে পেয়ে যাবেন। পেশেন্টটা কোন কোন এরিয়া থেকে মূলত আসছে, নাকি হুগলি ডিস্ট্রিক্টের বাইরে থেকেও আসছে? হুগলি জেলাতে তো আসছেই, অন্যান্য সারাউন্ডিং মুর্শিদাবাদ থেকে বা অন্যান্য জায়গা থেকে 24 পরগনা থেকেও কিছু কিছু পেশেন্ট এদিকে আসছে। যেহেতু চিড়িয়াখানায় ভালো পরিকাঠামো আমাদের আছে, সব রকম ট্রিটমেন্ট আমরা এখানে দিচ্ছি। স্বাস্থ্যসাথীও সমস্ত রকম এলাও আছে এখানে, সব রকম স্বাস্থ্যসাথী পরিষেবা পাচ্ছে। এবং গ্রামীণ এলাকায় আমাদের পেরিফেরি এলাকায় আপ টু 20 কিলোমিটার্স এর মধ্যে সমস্ত এলাকা থেকে জাঙ্গিপাড়া, হরিপাল, চণ্ডীতলা, ফুরফুরা, এই সমস্ত এরিয়া, বরগাছিয়া, এই সমস্ত এরিয়া থেকে পেশেন্ট এখানে চিকিৎসা নিতে আসছে। স্যার, আপনার কাছ থেকে জেনে নেব যে এখানে কি স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা দেওয়া হচ্ছে? হ্যাঁ, অবশ্যই স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা দেওয়া হচ্ছে এবং পশ্চিমবঙ্গ সরকারের যে স্বাস্থ্যসাথী যে এনরোলমেন্ট আছে যে সমস্ত চিকিৎসার ক্ষেত্রে, সবটাই আমরা এখানে দিয়ে থাকি এবং মানুষজন সেই সুবিধা পেয়ে থাকে। আর পেশেন্টরা কি এখান থেকে 24 আওয়ার্স অ্যাম্বুলেন্স পরিষেবা পাচ্ছেন? হ্যাঁ, আমাদের নিজস্ব অ্যাম্বুলেন্স আছে, 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা আমরা দিয়ে থাকি এবং অ্যাম্বুলেন্সের জন্য হচ্ছে আমরা একটা মোটামুটি ঠিক করেছি, 10 কিলোমিটার থেকে 10 কিলোমিটার থেকে 12 কিলোমিটার বা 15 কিলোমিটারের মধ্যে আমরা অ্যাম্বুলেন্স পরিষেবা ফ্রিতে দিয়ে থাকি। আর সামনেই যেহেতু মেন রোড আছে, তো সেক্ষেত্রে অ্যাক্সিডেন্ট কেস তো হয়েই থাকে, তো আপনাদের এমার্জেন্সি ডিপার্টমেন্ট কতটা তৎপর? হ্যাঁ, যেটা বললেন কি আমাদের এমার্জেন্সি দেখা যায়, আমরা একটা অ্যাপ্রক্স স্ট্যাটিস্টিক যদি ধরেন তাহলে গড়ে ডেইলি একটা করে আমরা অ্যাক্সিডেন্ট পেশেন্ট পেয়ে থাকি। পুরো সেটা হচ্ছে কোনোদিন হয়তো বা শূন্য গেল, কোনোদিন 4টে-5টা আসছে, মানে এটা গড় ধরলে আমরা বুঝি প্রতি মাসে 30টা করে অ্যাক্সিডেন্ট পেশেন্ট আমরা পাচ্ছি। এবং সেটা অ্যাক্সিডেন্ট পেশেন্টটা এমন যে কিনা ছোটখাটো ব্যাপার না, খুব হাই ফাই ব্যাপার। এই গত 15 দিনে আমরা হচ্ছে ম্যাক্সোফেসিয়াল সার্জারি করলাম, যেটা হচ্ছে আপনার 3টে, মানে যেটা চোয়াল ভেঙে গিয়েছিল একদম, এইদিকে চোয়াল, ওপরের চোয়াল, একটা পেশেন্ট জাঙ্গিপাড়ার আমাদের পাশাপাশি একটা চোয়াল ভাঙা ছিল একদিকে, আর একটা হচ্ছে আমাদের চণ্ডীতলার পেশেন্ট যেটা হচ্ছে দুটো চোয়াল ওপরের নিচের সব ভাঙা ছিল, এবং একটা মুর্শিদাবাদের পেশেন্ট যেটা হচ্ছে আপনার দুদিকে চোয়াল ভাঙা ছিল। তো এই বুঝতেই পারছেন যে কোন লেভেলের জায়গা থেকে হলে এই মানুষজন এখানে ভরসা করেন, যেটাকে বলতে পারেন। স্যার, হুগলি ডিস্ট্রিক্টে আরও অনেক নার্সিংহোম বা হসপিটাল রয়েছে, তাদের মধ্যে থেকে আমাদের সঞ্জীবনী নার্সিংহোমের মেন ডিফারেন্স কি, যেখান থেকে পেশেন্টরা এখানে আসছেন বা আগামী দিনেও আসবেন? হ্যাঁ, এখানে আসার মেন তো এখানে যে কোনো চিকিৎসাগুলো দেওয়া হচ্ছে, যে এখানে অন্যান্য হসপিটালে কি হয় পরিষেবা, মানে সেবা শুশ্রূষা বলুন, অন্য নার্সরা আমরা একটু আলাদাভাবেই করি আর কি। এখানে পেশেন্টকে স্পেশাল কেয়ার নেওয়া হয় পেশেন্টকে। তার সঙ্গে এখানে যেগুলো আছে আমাদের স্বাস্থ্যসাথী অনেকটাই আমরা বেশি দিই, ছাড় দিই এখানে। স্বাস্থ্যসাথীতে সব পেশেন্টকেই মোটামুটি আমরা অ্যাডমিশন করার চেষ্টা করি, মেডিসিন পেশেন্ট। এক্ষেত্রে বিষয়টা হচ্ছে কি বলুন তো, একটা বিষয় আমরা সবসময় মাথায় রাখি যে দেখুন, আমরা আগেই বললাম, যেটা রিপিট করছি, যে আমরা স্ব পেশায় আগে থেকে আমরা নিজেরা নিয়োজিত আছি। সেক্ষেত্রে আমাদের মানুষের ট্রিটমেন্ট দেওয়াটাই হচ্ছে মূল লক্ষ্য। এবং পরিমাণগত বৃদ্ধি, যেটা আমি বারবারই বলি, পরিমাণগত বৃদ্ধি আমরা যেমন হচ্ছি করতে করতে, তার পাশাপাশি গুণগত মানের দিকেও আমরা লক্ষ্য নজর রাখছি।
এই গুণগত মান যে আমরা বাড়িয়ে চলেছি, গুণগত মানের জন্যই আমরা আমাদের কাছে পেশেন্টজন আসবেন বলে আমি মনে করি। আচ্ছা, আপনারা কি মনে করেন যে সামনেই যে হুগলি, তারপরে হচ্ছে কলকাতা রয়েছে, তো মোটামুটি কাছাকাছি রয়েছে, তো পেশেন্টরা কলকাতায় না গিয়ে আপনাদের এখানেই আসবেন, আপনারা কি এটা দাবি করতে পারেন? হ্যাঁ, ব্যাপারটা বলি। ব্যাপারটা হচ্ছে আমরাও চাই না কলকাতায় মানুষজন যাক। কেন? কলকাতায় গিয়ে যিনি চিকিৎসা করাতে পারবেন নিশ্চিত তিনি চাইবেন, করবেন, সেটা আমরা চাই, করুক তারা। কিন্তু এমন গরিব মানুষ যারা আছেন কলকাতায় গিয়ে শুধুমাত্র 2 দিন ধরে ঘুরছেন গাড়ি করে, ভর্তি করতে পারছেন না, যারা এই রকম অবস্থায় আছে তারাই শুধুমাত্র আমাদের, দেখুন যেটা বলা হয় একদম, আমাদেরকে সঞ্জীবনীর কেন আসবে তারা? আসবেন এই কারণে, যখন কলকাতায় তারা ভর্তি করতে পারছেন না ঘুরে ঘুরে, তখন তাদের মনে হচ্ছে যে বেটার জেলা লেভেলে, গ্রাসরুট লেভেলে এবং গ্রামীণ লেভেলে, প্রত্যন্ত গ্রামের মধ্যে কোন হসপিটাল বা কোন নার্সিংহোমটা তাদের কাছে গ্রহণযোগ্য, তখন তারা ভাবছে সঞ্জীবনীকে, তখন তারা আসছেন এই বড় বড় সার্জারিগুলো করানো। শুধু তো তাই নয় স্যার, যে ভর্তি করতে পারছে না, এর পাশাপাশি কলকাতার ট্রিটমেন্টও একটা খরচ সাপেক্ষ। অবশ্যই খরচ সাপেক্ষ, তো সেটা আছে। আর জেলার মানুষ তো সেখানে থেকে ট্রিটমেন্ট করাতে হবে। এছাড়া আমরা এখানে ক্যাশলেস সার্ভিসটা দিয়ে থাকছি, ম্যাক্সিমাম ক্যাশলেস সার্ভিসটা আমরা এখানে দিই। অনেক সময় পেশেন্ট যারা কলকাতা থেকে যায় ক্যাশলেস পাওয়ার জন্য, যে আমরা পেরিফেরিতে সমস্ত ক্যাশলেসের ফেসিলিটি আমরা দিচ্ছি এখন। কলকাতা না গিয়েও কলকাতা সমতুল্য চিকিৎসা এখানে পাওয়া যাচ্ছে এবং পেশেন্ট ক্যাশলেস এর মাধ্যমে চিকিৎসাটা পাচ্ছে। আগামী দিনে আপনাদের এই নার্সিং হোমকে নিয়ে কি কি পরিকল্পনা রয়েছে? আগামী দিনে আমাদের এই নার্সিংহোমকে নিয়ে যেটা হচ্ছে, দেখুন এখন স্বল্প পরিসরে 50টি বেড নিয়ে আমরা পরিষেবা দিচ্ছি। এটা নিশ্চিতভাবে আমরা চাইবো সেটা যাতে আরো বড় করে করা যায়, এবং পাশাপাশি আমাদের 2-3টে ব্রাঞ্চ করার চিন্তা ভাবনা চলছে, যেটা হচ্ছে আমরা ইতিমধ্যে হুগলি জেলার আরেকটি জায়গা চুজ করছি, যেখানে আমরা আমাদের এই আমাদের সেকেন্ড ইউনিট করার জন্য সেটার প্রস্তুতি অনেকটাই এগিয়েছে। এভাবে আমরা আগামী দিনে পরিকল্পনা বলতে গেলে কি, দেখুন যেহেতু চিকিৎসা ব্যবস্থার সঙ্গে যুক্ত আছি, চিকিৎসা পরিষেবার সঙ্গে যুক্ত আছি, সেই পরিষেবাকে আরো কিভাবে মানুষের কাছে ছড়িয়ে দেওয়া যাবে এটাই লক্ষ্য। এখন 50 বেড থেকে শুরু করে আমাদের যে আরো 100-150 বেড কিভাবে করতে পারবো, এবং যেহেতু আমরা প্রত্যন্ত গ্রামে বললাম যে আরেকটি কথা যোগ করছি, যেটা হচ্ছে কি, যেহেতু আপনার ফুরফুরা শরীফ সংলগ্ন এলাকায় আমাদের নার্সিং হোম, সেখানে পশ্চিমবঙ্গের অনেক মানুষজন এখান থেকে পরিষেবা নিয়ে যান, এবং পশ্চিমবঙ্গের মানুষ যে পরিষেবা, সারা পশ্চিমবঙ্গের মানুষকে যে আমরা পরিষেবা ঘুরিয়ে ঘুরিয়ে দিতে পারছি। পাশে হাওড়া আছে, আপনার বর্ধমানের কিছু অংশ থেকে পেশেন্ট, মেমারি থেকে, পান্ডুয়ার পরেই পড়ে যাচ্ছে মেমারি, সেখান থেকেও পেশেন্ট তারা আসেন। এইটাই আমাদের পাওনা বলতে পারা যায়। স্যার, এই যে আপনি একটু আগে বলছিলেন যে আরো 2-1টা ব্রাঞ্চ করার পরিকল্পনা চলছে, তার ব্র্যান্ড নেম কি সঞ্জীবনী থাকছে তো? হ্যাঁ, এটা নিয়ে আমাদের ভাবনা চিন্তা আছে, সেটা আমরা আমাদের নিজস্ব, আপনার যেমন চিন্তা, আপনি যে প্রশ্নটা করলেন, আমাদের মধ্যেও এই প্রশ্ন চিহ্ন আছে, আমরা এই ব্র্যান্ড নেমেই করবো নাকি আমরা অন্য নাম দিয়ে করবো, এটা আমাদের মধ্যে আলোচনা চলছে। এখানে অভিজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে অত্যন্ত যত্ন সহকারে জেনারেল সার্জারি, গাইনি সার্জারি, অর্থোপেডিক সার্জারি সহ বিভিন্ন সার্জিক্যাল ট্রিটমেন্টের সুব্যবস্থা রয়েছে। এছাড়া এখানে এক্স-রে সহ ডায়ালিসিসের সুবিধাও রয়েছে। চয়ন রয় রিপোর্ট, ইন্ডিয়ান প্রাইম টাইম, হুগলি। ন্যূনতম সাধ্যের মধ্যে শিশু থেকে 10ম শ্রেণী অবধি যত সহকারে পড়াশোনার পাশাপাশি ভালো আহার ও হোস্টেল ফ্যাসিলিটির সুবন্দোবস্ত রয়েছে বাগদার শঙ্করাচার্য মিশন বিদ্যাপীঠে। তাই অ্যাডমিশনের জন্য আজই যোগাযোগ করুন বাগদার শঙ্করাচার্য মিশন বিদ্যাপীঠ, বাগদা, পুরুলিয়া। ফোন 8670978710 or 9800000208 এই নম্বরে। এবার প্রতিবন্ধী বালকদের জন্য সম্পূর্ণ নিখরচায় ঘরোয়া পরিবেশের মধ্যে থাকা, খাওয়া সহ পড়াশোনার যথোপযুক্ত সুবিধা এনে দিয়েছে পীরখালী পথিকৃৎ চাইল্ড কেয়ার ইনস্টিটিউশন, বারুইপুর, সাউথ 24 পরগনা। ফোন 8697248114 or 8961767668।
এবার কলকাতায় না গিয়ে জেলায় বসেই আপনার সাধ্যের মধ্যে কলকাতার সমতুল্য চিকিৎসা পরিষেবা পাবেন হুগলির সঞ্জীবনী হেলথ কেয়ার নার্সিংহোমে। শুধু তাই নয়, এখানে রয়েছে 24 আওয়ার্স অ্যাম্বুলেন্স সার্ভিস। অতএব সমস্ত রকম সুবিধা পেতে শীঘ্রই যোগাযোগ করুন সঞ্জীবনী হেলথ কেয়ার নার্সিংহোম, শিয়াখালা, হুগলি। ফোন 7432808135 or 9800878028। অত্যন্ত কম খরচে অভিজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে থেকে যে কোনো জটিল রোগের চিকিৎসা করাতে আর দেরি কিসের। তাই এবার নিজেকে যে কোনো রোগ থেকে সুস্থ করতে চলে আসুন বাঁকুড়া কোতলপুরে মেডিকেয়ার জেনারেল হসপিটালে, যেখানে রয়েছে একগুচ্ছ মডার্ন ফ্যাসিলিটিসের সম্ভার। যোগাযোগ করতে আজই ফোন করুন মেডিকেয়ার জেনারেল হসপিটাল, কোতলপুর, বাঁকুড়া। ফোন 9434216662 অথবা 9732212924-এ। আপনার সন্তান কি পুলিশ বা সেনাবাহিনীতে যোগ দেবার কথা ভাবছেন সঠিক প্রশিক্ষণ কোথায় পাবে? তবে আজই যোগাযোগ করুন কম্বাইন্ড স্পোর্টস একাডেমিতে, যেখানে দক্ষ টিচার্সদের দ্বারা থিওরি ও ফিজিক্যাল ট্রেনিং দেওয়া হয়। পাশাপাশি কম খরচে হস্টেল ফ্যাসিলিটিসও রয়েছে। তাই বিশদে জানতে আজই যোগাযোগ করুন কম্বাইন্ড স্পোর্টস একাডেমি, ইলামবাজার, বীরভূম। ফোন 9434449407 or 9732389407। এসআইআর নিয়ে রাজ্যের জলপাইগুড়ির শ্রমিক, কর্মচারী, শিক্ষকের মুক্ত আন্দোলন কমিটি জেলা শাসকের দপ্তরে গিয়ে একটি স্মারকলিপি জমা করলেন, যেখানে তাদের নানা দাবির কথা উল্লেখ রয়েছে। বর্তমানে রাজ্যে এসআইআর নিয়ে চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছে। বিভিন্ন জেলার মানুষের মধ্যে একটি আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে যে নাগরিকত্ব হারালে তাদের হয়তো এই দেশ থেকে বিতাড়িত হতে হবে। এদিন 12 জুলাই কমিটি এই কয়েকটি বিষয়ের উপর জেলাশাসকের কাছে স্মারকলিপি প্রদান করল। আর একটি প্রতিনিধি দল তাদের দাবি নিয়ে জেলাশাসকের দপ্তরেও যান। প্রথমতম দাবি হচ্ছে বিএলওর কাজে যারা যুক্ত হচ্ছেন তাদের সার্বিক নিরাপত্তা প্রশাসনকে সুনিশ্চিত করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে বিএলওরা যাতে স্বাধীনভাবে কাজ করতে পারেন, রাজনৈতিক হস্তক্ষেপ ছাড়া। আমাদের রাজ্যের যে শাসক দল এবং তাদের সমস্ত যারা আছেন তাদের দ্বারা নিয়ন্ত্রিত হয়ে বিএলওদেরকে ভয় দেখিয়ে যাতে কোনোভাবেই ভোটার লিস্ট সংশোধনের কাজে ব্যবহার করা না হয়, সেই বিষয়টাও প্রশাসনকে দেখতে হবে। ইতিমধ্যেই দু একটি জায়গায় যা খবর আমাদের কাছে আছে, বিএলওদের উপর চাপ সৃষ্টি করা হচ্ছে, শাসক দলের পক্ষ থেকে নানা ধরনের চাপ সৃষ্টি করা হচ্ছে। তাদের দাবি, এসআইআর নিয়ে বিএলওরা যারা কাজ করছেন তারা মূলত সরকারি কর্মচারী, শিক্ষক সহ অন্যান্য দপ্তরে নিযুক্ত। রাজনৈতিক ক্ষেত্রে যাতে কোনো রকম চাপ সৃষ্টি না হয় তার জন্যই নিরাপত্তা দিতে হবে। পাশাপাশি এসআইআর এর ক্ষেত্রে অনেক সাধারণ মানুষ রয়েছে যারা ফর্ম ফিল আপ বা অন্যান্য কাজ করতে পারবে না। অতএব ওই সমস্ত মানুষদের কাজেও সহায়তা করতে হবে। এছাড়া অন্যান্য দাবি নিয়ে এই স্মারকলিপি প্রদান করা হয়। ইন্ডিয়ান প্রাইম টাইম, জলপাইগুড়ি। আমি থাকতে বাংলার মানুষের গায়ে হাত দিতে দেব না। বাংলাকে আঘাত করলে প্রত্যাঘাত হবে। ভারতবর্ষ হেলিয়ে দেব। মঞ্চে দাঁড়িয়ে ঠিক এই ভাষাতেই বিজেপিকে হুঁশিয়ারি দিলেন তৃণমূল সুপ্রিমো। রাজ্যে এসআইআর নিয়ে রাজনৈতিক চাপানোতরের মধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বনগাঁয় সভা করলেন। বনগাঁ ত্রিকোণ পার্কের সভা থেকে বিজেপি ও নির্বাচন কমিশনকে তীব্র আক্রমণ করলেন। কেন তাড়াহুড়ো করে 2 মাসে এসআইআর করা হচ্ছে তা নিয়ে বিজেপি এবং জাতীয় নির্বাচন কমিশনকে নিশানা করলেন। আর এই সভা থেকেই মতুয়াদের অভয় দিয়ে বলেন, আমরা থাকতে আপনাদের তাড়াতে দেব না। আমি বলছি আপনারা ভয় পাবেন না। সেই সঙ্গে বিজেপিকে চ্যালেঞ্জ জানিয়ে বলেন, আমার সঙ্গে খেলতে এসো না। সারা ভারত বসে থাকো, সব এজেন্সি নিয়ে বসে থাকো, কোটি কোটি টাকা খরচ করো, টাকা গুজে গুজে দাও। মানুষ টাকা নেবে কিন্তু মানুষ তোমাদের ভোট দেবে না। তুমি একবার টাকা দেবে, বছরের পর বছর চলবে কি করে? ভয় পাবেন না, আতঙ্কিত হবেন না। আমরা থাকতে আপনাদের তাড়াতে আমি দেব না। নিশ্চিন্তে থাকুন। বাংলার মামাটি মানুষ আমার কাছে গর্ব। এটা তাদের জন্য আমার শপথ। বিজেপি ভয় দেখিয়ে প্রচার করছে, আমি বলছি আপনারা ভয় পাবেন না। অন্যদিকে এসআইআর নিয়ে কমিশনকে নিশানা করে বলেছেন, এসআইআর করতে 3 বছর সময় লাগে। আমরা এসআইআর বিরোধী নই, তবে 2 মাসে করা হচ্ছে কেন সেই নিয়েও প্রশ্ন তোলেন
তিনি। পাশাপাশি এদিন এসআইয়ের চক্রান্তের প্রতিবাদে চাঁদপাড়া পাটপট্টি মোড় থেকে ঢাকুরিয়া হাই স্কুল পর্যন্ত মিছিলে হাঁটলেন। আর এই মিছিলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পা মেলালেন হাজার হাজার মানুষ। ইন্ডিয়ান প্রাইম টাইম, উত্তর 24 পরগনা। এইচডিইউ, এনআইসিইউ সহ আধুনিক পরিকাঠামোর মধ্যে অর্থোপেডিক, ইএনটি সার্জারি, গাইনি সার্জারি, প্লাস্টিক সার্জারি, স্পাইন সার্জারি সহ জেনারেল সার্জারির সেরা ঠিকানা হুগলি সিঙ্গুরের অ্যাঞ্জেল হসপিটাল। নিজেদের যে কোনো পরিষেবা পেতে যোগাযোগ করুন এই নাম্বারে 7044316600 or 03348128984। আপনি কি জটিল কোনো সমস্যায় ভুগছেন? ভাবছেন আপনার সাধ্যের মধ্যে কোথায় করবেন সঠিক ট্রিটমেন্ট? তবে আর দেরি না করে আজই যোগাযোগ করুন রামকৃষ্ণ চ্যারিটেবল হসপিটাল, বাসন্তী, সাউথ 24 পরগনা, যেখানে আছেন অভিজ্ঞ চিকিৎসক আর পাবেন উন্নত পরিকাঠামোযুক্ত পরিষেবা। যোগাযোগ করতে কল করুন 6289035434 or 9735367548। হিন্দি বুঝতে পারলে বুঝুন, না হলে শিখে আসুন। হিন্দি অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, আমি বাংলা বলবো না। হ্যাঁ, ঠিক এই কথাগুলো হিন্দিতে বলেন এক সরকারি কর্মী। সন্তানকে নিয়ে শিলিগুড়ি জেলা হাসপাতালে চিকিৎসার জন্য আসলে হাসপাতালের এক মহিলা ফার্মাসিস্টের বিরুদ্ধে রোগীর পরিবার অভিযোগ তোলেন যে চিকিৎসক কোন ওষুধ কখন খেতে বলেছেন তা ফার্মাসিস্টকে বুঝিয়ে দিতে বলেন, কিন্তু ওই মহিলা ফার্মাসিস্ট বাংলা বুঝলেও বাংলা বলতে চাইছিলেন না। বাংলাতে বলার অনুরোধ করলেও তিনি রোগীর পরিবারকে বলেন হিন্দি আসুন, হিন্দি অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, তাই আমি হিন্দিতেই কথা বলবো, বাংলাতে বলবো না। এই ঘটনায় ওই রোগীর পরিবার ব্যাপক ক্ষুব্ধ এই ঘটনার প্রতিবাদ করেন। আর প্রতিবাদ শুনে অনেকেই এগিয়ে এসে তীব্র প্রতিবাদ জানিয়েছেন। হিন্দি কথাই বলবে, আপনি কখনো হিন্দি কথা বলবেন না, কারণ হিন্দি আপনার উপরে জোর করে চাপানো হচ্ছে। আপনি কখনোই হিন্দি কথা বলবেন না। ভারতের সংবিধানে 22টা ভাষা আছে, কোনোভাবেই 22টা ভাষাই হচ্ছে সমান অধিকার আছে, কিন্তু কোনোভাবেই হিন্দি রাষ্ট্রীয় ভাষা না। এটা আমাদের দীর্ঘদিন ধরে ভুল একটা মিথ, একটা মানুষের মগজে ঢুকিয়ে দেওয়া হয়েছে জোর করে। আপনারা যখনই কেউ হিন্দি কথা বলবেন প্রোটেস্ট করুন। ওষুধ দেওয়া একটা কমপ্লেন শুনেছি, কমপ্লেনটার হচ্ছে ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমার যারা ফার্মাসিস্ট আছেন তারা হচ্ছে সেটা ঠিক করে নিয়েছেন, আর বাকি যে কমপ্লেনটা পাওয়া গেছে সেটা নিয়ে আমরা দেখে নিচ্ছি। এরপর রোগীর পরিবার শিশুকে নিয়ে হাসপাতালের সামনের একটি ওষুধের দোকানে যান ওষুধগুলি কখন খেতে হবে তা বোঝার জন্য। সেখানে গিয়ে তারা জানতে পারেন চিকিৎসক যে ওষুধ দিয়েছেন ফার্মাসিস্ট তা ঠিক দেননি, বরঞ্চ ওষুধের জায়গায় আরেকটি ওষুধ ভুল করে দিয়ে দেন। তারপর রোগীর পরিবার এসে ওই মহিলা ফার্মাসিস্টকে বিষয়টি বললে ওই ফার্মাসিস্টের পাশে বসে থাকা অপর ফার্মাসিস্ট চটপট করে ওই ওষুধটি পাল্টে দেন। আর তখনও ওই মহিলা ফার্মাসিস্ট বাংলায় কথা না বলায় ফের বিষয়টি প্রতিবাদ করতেই অন্যান্য ফার্মাসিস্টরা ওই ফার্মাসিস্টকে ওই কক্ষ থেকে বের করে দেন। এই গোটা ঘটনায় অভিযুক্ত ফার্মাসিস্টের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি তোলা হচ্ছে। ইন্ডিয়ান প্রাইম টাইম, শিলিগুড়ি। মাথাভাঙায় এবার বিজেপির বিএলএ 2কে মারধর করার পর জুতোর মালা পরানোর অভিযোগ উঠল শাসক দলের বিরুদ্ধে। এই বিষয়ে গেরুয়া শিবিরের দাবি, তৃণমূল এসআইআর আতঙ্কে ভুগছে, যার জেরে এই কাণ্ড ঘটিয়েছে। মাথাভাঙা 1 নম্বর ব্লকের পচাগড় গ্রাম পঞ্চায়েতের ছাটখাটির বাড়ির বিজেপি বিএলএ 2কে জুতোর মালা পরানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে আসে। এদিন বিজেপির বিএলএ 2 নিবাস দাসের কথায় এদিন বিএলওর সঙ্গে কথা বলে এলাকায় গেলে তৃণমূলের হারমাদরা কিল চর মারে, গলায় জুতোর মালাও পরিয়ে দেয়। এই নিয়ে নির্বাচন কমিশনকে নালিশ করা হবে। ফটিকদার রাইসা আমাকে চট থাপ্পড় মারলো, আর কেতা দাস রাইসা চট থাপ্পড় মারলো, মারে বলতেছে আর ফইমেলা দাস আমার জুতোর মালাটা পরাই দিল, দিয়া আমাকে ধাক্কা বের করে দিল, বেটা ভাগ এখান থেকে। তৃণমূল কংগ্রেস হারার ভয় ধরেছে, বিজেপিকে ভয় পাচ্ছে, কারণ 26-এ বিজেপি মানুষ জেতাবে বিজেপিকে। ব্যাপারটা আমি শুনিনি, দলীয়ভাবে খোঁজখবর নিচ্ছি, সঠিক ব্যাপার প্রশাসন দেখবে। তৃণমূলের পচাগড় অঞ্চল কমিটির সাধারণ সম্পাদক উকিল বর্মন জানান, এই ধরনের কোনো ঘটনাই ঘটেনি।
তৃণমূলের কেউ এর সাথে জড়িত নয়। বিজেপি কর্মী নিজে প্রচারে আসতেই এই ধরনের অভিযোগ তুলছে। বিজেপি নেতারা প্রচারে আলোয় আসার জন্য এই কাজ করছে, না হয় বিজেপির গোষ্ঠীকন্দলের ফল এটা। এদিকে বিজেপির জেলা নেতা মনোজ ঘোষ পাল্টা বলেন, এসআইআর শুরু হবার পর থেকে তৃণমূল আতঙ্কে রয়েছে, কারণ তৃণমূলের অবৈধ ভোটাররা বাদ পড়বে। গতকাল PLA 2-কে ফকিরের কুটি এলাকায় বের করে দেওয়া হয়েছে। এরপর খাটের বাড়ি এলাকায় BLA 2 নিবাস দাসকে মারধর করে জুতোর মালা পরিয়ে দেওয়া হয়েছে। এই বিষয়ে নির্বাচন কমিশন ব্যবস্থা না নিলে আমাদের মতো করে ব্যবস্থা নেওয়া হবে। ইন্ডিয়ান প্রাইম টাইম, কোচবিহার। রাজগঞ্জে বিডিও অফিসের পেছন থেকে উদ্ধার একগুচ্ছ ভোটার কার্ড। রাজগঞ্জ বিডিও অফিসের পেছনে অনেক ভোটার কার্ড, আর এই ভোটার কার্ড নিয়ে সাধারণ মানুষের মধ্যে একটা কৌতূহল যে এত ভোটার কার্ড বিডিও অফিসের পেছনে এলো কিভাবে। খবরের শিরোনামে বর্তমানে রাজগঞ্জের বিডিও, তার মাঝে এসআইআর, আর এসআইআর মধ্যেই বিডিও অফিসের পেছনে ভোটার কার্ড। সাধারণ মানুষের একটাই প্রশ্ন, এই ভোটার কার্ডগুলো এলো কোথা থেকে? তাদের কথায় ভোটার কার্ডগুলো বৈধ না অবৈধ তা প্রশাসনের তদন্ত করা উচিত। রাজগঞ্জে বিডিও অফিসের পিছনে যে শয়ে ভোটার কার্ড পাওয়া গেছে, আমাদের সন্দেহ আছে এই ভোটার কার্ডের সঙ্গে রাজগঞ্জের বিডিওর যোগ রয়েছে। কারণ শূন্য পেয়ে যিনি বিডিও হয় তিনি দাবাং বিডিও হন না, তিনি দালাল বিডিও হন। তিনি তৃণমূলের সেখানে দালালি করেন এবং তার বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ এর আগেই রয়েছে। ইন্ডিয়ান প্রাইম টাইম, শিলিগুড়ি। আজকের মতো নিউজ বুলেটিন এই পর্যন্ত। আবারও আপনাদের সামনে জেলার আরো নতুন খবর নিয়ে ফিরে আসবো। ততক্ষণ দেখতে থাকুন ইন্ডিয়ান প্রাইম টাইম।